আসসালামু আলাইকুম। 6 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে। ঠিক আছে, জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হলো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। গত ভিডিওতে আমরা শিখেছি হাইড্রোকার্বন হলো কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, যেমন মিথেন, ইথেন, বিউটেন ইত্যাদি। আর হাইড্রোকার্বনের জাতক কাকে বলা হয়? এই হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ, যেমন মিথেন থেকে উৎপন্ন যৌগ ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। যেমন C6H6 বেনজিন, বেনজিন থেকে উৎপন্ন যৌগ হলো অনেক হতে পারে। বেনজিন থেকে উৎপন্ন যৌগ ফেনল, ফেনল হলো হাইড্রোকার্বনের জাতক। এই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক, এদেরকেই বলা হয় জৈব যৌগ। এখন জৈব যৌগ কিভাবে চেনা যায়, অর্থাৎ জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো কি কি? জৈব যৌগ হতে গেলে অবশ্যই তাকে কার্বন ঘটিত যৌগ হতে হবে। কার্বনের সাথে সাথে প্রধান যে মৌলটা থাকতে পারবে সেটা হলো হাইড্রোজেন। এছাড়াও নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, সালফার ইত্যাদি আরও কিছু মৌল জৈব যৌগ গঠনে অংশগ্রহণ করে। যেমন এখানে কার্বন হাইড্রোজেনের সাথে সাথে কি রয়েছে? অক্সিজেন রয়েছে। এখানে কার্বন হাইড্রোজেনের সাথে সাথে কি রয়েছে? ক্লোরিন রয়েছে। ওকে, যেহেতু জৈব যৌগগুলো সবই অধাতব মৌল দ্বারা তৈরি, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন যাই বলি না কেন সবই হচ্ছে কি অধাতু দিয়ে তৈরি। আর অধাতু দিয়ে যে সমস্ত যৌগ তৈরি হয় তারা হয়ে থাকে সমযোজী। আর সমযোজী যেহেতু যৌগ, জৈব যৌগগুলো যেহেতু সমযোজী, সুতরাং সমযোজীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোই সাধারণত জৈব যৌগের ভিতরে বিদ্যমান। সেগুলো কি? যেমন মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কম হবে, তারপরে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কম হবে, তারপরে পানিতে অদ্রবণীয় হবে যেগুলো অপোলার, আবার কিছু পোলার জৈব যৌগ আছে যারা পানিতে দ্রবণীয় হবে। তারপরে হলো তোমার বিদ্যুৎ পরিবাহিতা হবে না, অর্থাৎ বিদ্যুৎ অপরিবাহী হবে অপোলার যৌগগুলো। জৈব যৌগ প্রধানত দুই ভাগে বিভক্ত, অ্যালিফ্যাটিক এবং অ্যারোম্যাটিক। অ্যালিফ্যাটিক আবার দুই ভাগে বিভক্ত, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই ভাগে বিভক্ত, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত আবার দুই ভাগে বিভক্ত, সরল এবং শাখায়িত। অসম্পৃক্ত দুই ভাগে বিভক্ত, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন আবার দুই ভাগে বিভক্ত, সরল এবং শাখায়িত। কার্বন কার্বন ত্রিবন্ধন আবার দুই ভাগে বিভক্ত, সরল এবং শাখায়িত। বদ্ধ শিকল যৌগ আবার দুই ভাগে বিভক্ত, কার্বোসাইক্লিক, হোমোসাইক্লিক বা অ্যালিসাইক্লিক। এরা আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হতে পারে। এছাড়া রয়েছে হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিকও সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হতে পারে। অ্যারোমেটিক যৌগ মাত্র দুই ভাগে বিভক্ত, সেটা হলো কার্বোসাইক্লিক অ্যারোমেটিক এবং হেটারোসাইক্লিক অ্যারোমেটিক। এখানে যে নামগুলো রয়েছে এই নামগুলো থেকেই আমরা সংজ্ঞা দিব, কাজে খুব বেশি কোনো জটিল কোনো বিষয় না। যেমন দেখো, অ্যালিফ্যাটিক যৌগ কাকে বলে? ফ্যাট থেকে যে সমস্ত যৌগ উৎপন্ন হয়েছিল তাদেরকে অ্যালিফ্যাটিক যৌগ বলা হয়। ঠিক আছে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ইথানল, মিথানল ইত্যাদি যে কোনো অ্যারোমেটিক বাদে যে কোনো যৌগকে তুমি অ্যালিফ্যাটিক হিসেবে বলতে পারো। তো অ্যালিফ্যাটিক যৌগ দুই ভাগে বিভক্ত, মুক্ত শিকল যৌগ, বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ কাকে বলা হবে? যখন জৈব যৌগের কার্বন শিকল দুই প্রান্ত উন্মুক্ত থাকবে তাদেরকে মুক্ত শিকল যৌগ বলা যেতে পারে। যেমন ধরো CH3, CH2, CH2, CH2OH, এটা কি? বিউটানল, তাই না? বা বিউটাইল অ্যালকোহল। আমরা নাম সম্পর্কে ডিটেলস পরে জানবো, আপাতত শুধু এগুলো বোঝার জন্য একটা উদাহরণ দিয়েছি। যেমন বিউটানল, এখানে কার্বন শিকলের দুই প্রান্ত কি উন্মুক্ত আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি মুক্ত শিকল জৈব যৌগ। এই মুক্ত শিকল জৈব যৌগ দুই প্রকার হতে পারে, সম্পৃক্ত মুক্ত শিকল যৌগ, অসম্পৃক্ত মুক্ত শিকল যৌগ। সম্পৃক্ত মুক্ত শিকল যৌগের ভিতরে যেমন এটা একটা সম্পৃক্ত মুক্ত শিকল যৌগ। আর এই সম্পৃক্ত মুক্ত শিকল যৌগে যখন শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হয় তখন তাকে আমরা বলি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর এই সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনেরই আরেক নাম হচ্ছে অ্যালকেন, যেটি আমরা গত ভিডিওতে শিখেছি, 5 নম্বর ভিডিওতে শিখেছি। আবার এই সম্পৃক্ত মুক্ত শিকল যৌগ দুই রকম হতে পারে, যেমন সরল এবং শাখায়িত। সরল জৈব যৌগ কারা? যে সমস্ত যৌগের কোনো পার্শ্ব শিকল থাকবে না। পার্শ্ব শিকল মানে এই শিকলের সাথে আলাদা করে কোনো মূলক যুক্ত থাকবে না। যেমন ধরো এখানে যদি একটা মূলক দিয়ে দিই আমি, মিথাইল অ্যালকাইল মূলক, বিশেষ করে এখানে একটা মিথাইল মূলক দিয়ে দিই, তখন এটাকে বলা হবে পার্শ্ব শিকল যুক্ত জৈব যৌগ। ঠিক আছে, এটাকে বলা হবে পার্শ্ব শিকল যুক্ত জৈব যৌগ। আর আগে যেটা মিথাইল না থাকলে যে যৌগটা ছিল বিউটানল, ওইটা ছিল হচ্ছে সরল শিকল যৌগ, বুঝতে পারতেছ। আর শাখায়িত হচ্ছে যে সমস্ত যৌগে
প্রধান শিকলের সাথে পার্শ্ব শিকল থাকবে, তাদেরকে আমরা বলবো শাখায়িত জৈব যৌগ। ঠিক আছে, এবার অসম্পৃক্ত। অসম্পৃক্ত হচ্ছে যে যখন কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকবে জৈব যৌগের ভিতরে, তখন তাকে আমরা অসম্পৃক্ত যৌগ বলবো। কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, এমনকি দ্বিবন্ধন ত্রিবন্ধন একই সাথে থাকতে পারে, এইরকম জৈব যৌগকে আমরা বলবো অসম্পৃক্ত জৈব যৌগ। যদি তারা হাইড্রোকার্বন হয় তাদেরকে আমরা বলি অ্যালকিন, যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অ্যালকিন। এটা সম্পর্কে আমরা গত ক্লাসে বলেছি। যেমন এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি এখন দ্বিবন্ধন দিয়ে দিই এই দুই কার্বনের ভিতরে, এই দুই কার্বনের ভিতরে একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম, যেমন ধরো এটা একটা কি হয়ে গেল, অসম্পৃক্ত জৈব যৌগ। এটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন না, এটা একটা অসম্পৃক্ত জৈব যৌগ। অর্থাৎ জৈব যৌগের ভিতরে কার্বন কার্বন, জৈব যৌগের কার্বন শিকলের ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। ঠিক আছে, কার্বন বাদে অন্য মৌলের সাথে যদি দ্বিবন্ধন থাকে তাহলে কিন্তু ওটা অসম্পৃক্ত জৈব যৌগ হবে না। যেমন ধরো অ্যাসিডগুলাতে বা অ্যানহাইড্রাইড যৌগগুলোতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে না, কিন্তু কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকে। একটা দেখালে ভালো হতো, যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, এই দেখো CH3C এর সাথে যে অক্সিজেন দ্বিবন্ধনে আছে, তো এই কারণে এটা কি হবে না, অসম্পৃক্ত যৌগ নয়, এটা একটা সম্পৃক্ত যৌগ। আশা করি বুঝতে পেরেছো যে এটা হলো শাখায়িত অসম্পৃক্ত যৌগ, যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনও রয়েছে আবার পার্শ্ব শিকলও রয়েছে, সুতরাং এটা শাখায়িত যৌগ, জৈব যৌগ। এবার আসো বদ্ধ শিকল যৌগ। বদ্ধ শিকল কাকে বলা হবে? কার্বন পরমাণু পরস্পর কি করবে, যখন কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা চক্র বা বলয় গঠন করবে তখন তাকে আমরা বলবো বদ্ধ শিকল যৌগ। এই বদ্ধ শিকল যৌগ আবার দুই প্রকার হতে পারে, কার্বোসাইক্লিক, হোমোসাইক্লিক বা অ্যালিসাইক্লিক। এই নামের ভিতরে সংজ্ঞা লুকায় আছে। যে সমস্ত সাইক্লিক যৌগের চক্র শুধুমাত্র কার্বন পরমাণু দিয়ে তৈরি এবং ধর্ম অ্যালিফ্যাটিক যৌগের ন্যায়, তাদেরকে বলা হয় কার্বোসাইক্লিক যৌগ বা হোমোসাইক্লিক যৌগ বা অ্যালিসাইক্লিক যৌগ। এরাও সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হতে পারে। যেমন আমরা গত ভিডিওতে পড়েছি সাইক্লোপ্রোপেন, এটা একটা কার্বোসাইক্লিক যৌগ, বা সাইক্লোপ্রোপিন, এটাও একটা কার্বোসাইক্লিক যৌগ। সাইক্লোপ্রোপেন হচ্ছে সম্পৃক্ত আর সাইক্লোপ্রোপিন হচ্ছে অসম্পৃক্ত। এরাও এই সম্পৃক্ত কার্বোসাইক্লিক এবং অসম্পৃক্ত কার্বোসাইক্লিক এরাও আবার শাখায়িত হতে পারে। শাখায়িত এবং শাখা ছাড়া শুধুমাত্র সুষম চক্র হতে পারে। ঠিক আছে, আমরা এ সম্পর্কে বিস্তারিত পরে জানবো। হেটারো অ্যালিসাইক্লিক যৌগ কাদেরকে বলা হয়? যে সমস্ত সাইক্লিক যৌগের চক্রে কি থাকবে, কার্বন পরমাণু দিয়েই তো চক্র গঠন করার কথা, কার্বন পরমাণু ছাড়াও যদি অন্য কোনো পরমাণু, বিশেষ করে সালফার, অক্সিজেন বা নাইট্রোজেন, সন বলা হয়, সালফার, অক্সিজেন বা নাইট্রোজেন, এই জাতীয় মৌলের যে কোনো একটি মৌল যদি চক্রে উপস্থিত থাকে তখন ওকে বলা হয় কি, হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। যেমন ধরো ইথিলিন অক্সাইড কি হেটারো অ্যালিসাইক্লিক যৌগ, কারণ এখানে চক্র গঠন করেছে কার্বন পরমাণুর পাশাপাশি অক্সিজেনও চক্র গঠনে অংশ নিয়েছে, যার ফলে এটা হচ্ছে কি বলা হয়, হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। আবার আমরা আসি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কাকে বলা হয়? বেনজিন, বেনজিন থেকে উৎপন্ন যৌগ, একাধিক বেনজিন চক্র বিশিষ্ট যৌগ এবং বেনজিনের ন্যায় ধর্ম বিশিষ্ট যৌগ যাদের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? আবার বলছি, বেনজিন, বেনজিন থেকে উৎপন্ন যৌগ, একাধিক বেনজিন চক্র বিশিষ্ট যৌগ এবং বেনজিনের ন্যায় ধর্ম বিশিষ্ট যৌগ যাদের অণুতে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। কেমন? অ্যারোমেটিক যৌগ দুই প্রকার, কার্বোসাইক্লিক অ্যারোমেটিক আর হেটারোসাইক্লিক অ্যারোমেটিক। অর্থাৎ যে সমস্ত অ্যারোমেটিক যৌগের চক্র বেনজিন রিং দিয়ে তৈরি বা বেনজিন থেকে উৎপন্ন যৌগ, অর্থাৎ বেনজিনের জাতক বা বেনজিনের সমগোত্র, তাদেরকে আমরা বলবো কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। যেহেতু এই অ্যারোমেটিক যৌগের চক্রটা শুধুমাত্র কি দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি, অর্থাৎ যে সমস্ত অ্যারোমেটিক যৌগের চক্র বা বলয় শুধুমাত্র কার্বন পরমাণু দিয়ে তৈরি, অর্থাৎ ওই চক্রে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু অংশগ্রহণ করবে না চক্র গঠনে, তাদেরকে বলা হবে কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। যেমন বেনজিন, সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে বেনজিন। এই যে এটা হচ্ছে একটা কি, এটা হলো একটা কার্বোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ।
এটা একটা বেনজিন চক্র যেখানে প্রত্যেক কোনায় কোনায় আছে কি কার্বন পরমাণু তৈরি, এখানে অন্য কোনো পরমাণু উপস্থিত নাই। ওকে, এবার আসে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ যে সমস্ত অ্যারোমেটিক যৌগের চক্র কার্বন পরমাণু ছাড়াও ওই সালফার, অক্সিজেন, নাইট্রোজেন এই সমস্ত মৌলের যে কোনো একটি পরমাণু উপস্থিত থাকলে তাদেরকে আমরা বলবো হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। যেমন এই একটা যৌগ ধরো, এটার নাম হচ্ছে ফিউরান, ঠিক আছে? ফিউরান এটা একটা চাকরিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে, যদিও এখানে সঞ্চরণশীল ইলেকট্রনে মুক্তদর ইলেকট্রন, অক্সিজেনের মুক্তদর ইলেকট্রন অংশগ্রহণ করে। তো যাই হোক 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন রয়েছে বলতে পারি এই যৌগটার ক্ষেত্রে, সঞ্চরণশীল ইলেকট্রন রয়েছে, সেজন্য এটাকে আমরা কি বলবো, হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। কারণ এখানে এটা একটা অ্যারোমেটিক যৌগ, এর চক্রে কার্বন ছাড়াও অক্সিজেন পরমাণু উপস্থিত রয়েছে। এই হচ্ছে আমাদের জৈব যৌগের ক্লাসিফিকেশনের সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।